মুভি আর ছবি বিচিত্রা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে আধুনিক যুগের শুরুতে ঘটে যাওয়া এক সত্যি ঘটনার কথা আপনাদেরকে বলবো। জীবনকে সুন্দর করে তুলতে আমরা কিছু নিয়ম আচারের পালন করি, কিন্তু এই আচার নিয়মই যদি আমাদের জীবনের ভয়ঙ্কর অভিশাপ হয়ে দাঁড়ায়। মধ্যযুগীয় সময় থেকেই বিভিন্ন রকমের ভুল নিয়ম সাধারণ মানুষের জীবনে চাপিয়ে দেওয়া হয়েছিল। এই কাজগুলো মূলত করত ব্রাহ্মণ এবং ধর্মীয় প্রতিষ্ঠানের লোকেরা। এরকমই একজন অসৎ ধর্মগুরু নিজের স্বার্থসিদ্ধির কারণে সাধারণ লোকেদের বিশ্বাস নিয়ে খেলা করত এবং তিনি নিজেকে লোকেদের কাছে ভগবান বানিয়ে রেখেছিলেন। তার নাম হলো যদুনাথ মহারাজ, লোকে তাকে যে বলে চেনে। প্রত্যেক উৎসবের দিন যে একটি কুমারী মেয়েকে নিজের চরণ সেবার সুযোগ দেওয়ার নাম করে তাকে ভোগ করে। আজকে এক্সপ্লেইন করব 2024-এ রিলিজ হওয়া মহারাজ মুভি। এই সিনেমার গল্প ধর্মীয় প্রতিষ্ঠানের ধর্মগুরুদের চরিত্রের ওপর প্রশ্ন তোলে। আমি এটা অবশ্যই বলছি না যে সবাই একরকম, তবে প্রত্যেকটি মানুষেরই নিজের বিবেক বুদ্ধি দিয়ে শ্রদ্ধা এবং অন্ধশ্রদ্ধার পার্থক্য বোঝা উচিত। প্রতিটি ধর্মে এই ধরনের কিছু ধর্মগুরু থাকে যারা নিজেদের স্বার্থকে চরিতার্থ করতে ধর্মের সহায়তা নেয়। আমাদের উচিত এই সমস্ত ধর্মগুরুদের আসল চরিত্র সমাজের সামনে তুলে ধরা। এইরকমই একজন ধর্মগুরুর গল্প আজকে বলবো। গল্প শুরু হয় 1832 সালের গুজরাটের বদল গ্রাম থেকে। সেখানে সাধারণ একটি বৈষ্ণব পরিবারে পুত্র সন্তানের জন্ম হয়। তার বাবা সেই ছেলের নাম রাখে করসন দাস। করসন ছোটবেলা থেকেই খুব কৌতূহলী এবং তার বাবা মাকে বিভিন্ন রকমের প্রশ্ন করতে থাকে। যেমন সে তার বাবাকে জিজ্ঞাসা করে যে মা ঘোমটা দেয় কেন। তার বাবা তাকে বলে খারাপ নজর থেকে বাঁচার জন্য। কিন্তু তার মা যখন ঘোমটার কারণে দেখতে না পাওয়ার জন্য সিঁড়ি থেকে পড়ে যাচ্ছিল, তখন করসন তার বাবাকে বলে যেটার জন্য মার নজরেই কিছু আসছে না, তাহলে সেটা কি করে মাকে নজর থেকে বাঁচাবে। করসনের যখন 10 বছর বয়স তখন তার মা মারা যায়। তার বাবা দ্বিতীয় বিয়ে করে এবং তাকে মামার বাড়িতে রেখে দেয়। এরপর অনেক বছর পরের ঘটনা দেখানো হয়। তখন করসন বড় হয়ে গেছে। সে জাতপাত নিয়ম আচারের বাইরে গিয়ে মনুষ্যত্বে বিশ্বাস করে। সে বৈষ্ণব পরিবারে জন্মগ্রহণ করলেও নিজেকে শূদ্র ভাবে, কারণ যেখানেই সে নোংরা দেখে সেটাকে পরিষ্কার করতে যায়। এখানে নোংরা বলতে সমাজের নোংরা মানসিকতাকে বোঝানো হয়েছে। তার বিয়ে ঠিক হয়েছে কিশোরীর সাথে। সে কিশোরীকে খুবই ভালোবাসে। কিশোরী তাকে হাত পর্যন্ত লাগাতে দেয় না, কারণ সে চায় সে তার পড়াশোনা কমপ্লিট করে তারপর বিয়ে করবে। আজকে হোলির দিন। সে কিশোরীকে রং লাগাতে যাচ্ছে, কিন্তু কিশোরী না করে দেয়, কারণ সে চায় তাকে প্রথম রং যে লাগাবে। কিশোরীর এরকম অন্ধ ভক্তি দেখে করসনের ভালো লাগে না, কিন্তু কিশোরী জেজেকে খুব সম্মান করত, তাই এই কথাটা তার খুব খারাপ লাগে। এরপর করসন তাকে বলে যে তার ভক্তি শ্রদ্ধার ওপর এরপর থেকে সে আর কোনো প্রশ্ন করবে না। তারপর উৎসব শুরু হয়। সেখানে সবার সামনে কিশোরী নাচ করে। জেজের নজর কিশোরীর দিকে পড়েছিল। নাচ গান শেষ হতেই সে কিশোরীর গলায় আবির মাখিয়ে দেয়। এই ঘটনাটিতে কিশোরী একদম রাগ করে না, বরং খুশি হয়। সে যেন এটাই চাইছিল। এরপর জেজে বলে তুমি আজকে আমার চরণ সেবা করবে। সেখানে সেটাই নিয়ম ছিল, জেজে যাকে নিজের চরণ সেবার জন্য বাঁচবে সেই মেয়েটিকেই জেজের সাথে যেতে হবে। তার পরিবারের লোকও এতে কোনো আপত্তি করতো না, বরং এটিকে নিজের সৌভাগ্য বলে মনে করত। এরপর কিশোরী জেজের ঘরে যায়। সেই ঘরটিকে ফুলসজ্জার রাতের মতন করে সাজানো হয়েছিল। জেজে তাকে খারাপভাবে স্পর্শ করতে থাকে, কিন্তু কিশোরীর এটা অস্বাভাবিক মনে হয় না। সেই মহলের বাইরে একজন গার্ড ছিল। বিভিন্ন ধনী ব্যবসায়ীরা সেই গার্ডকে ঘুষ দিয়ে আড়াল থেকে জেজের চরণ সেবা দেখছিল। এদিকে করসন কিশোরীকে রং দেবার জন্য তার খোঁজ করছিল। কিশোরীর বোন জানায় সে জেজের চরণ সেবা করতে গেছে। করসন সেখানে যায় কিশোরীকে খুঁজতে। গার্ড করসনকে আটকালে সে বলে যে কিশোরী তার হবু বউ এবং সে ভেতরে আছে। তখন গার্ড হেসে বলে তোমার হবু বউ, তাহলে তো তোমাকে ভেতরে যেতেই হবে। করসন যখন ভেতরে যায় সে সবকিছু দেখে হতবাক হয়ে যায় এবং সে ঘরের ভেতরে ঢুকে গিয়ে কিশোরীকে সেখান থেকে নিয়ে যেতে চাইলে কিশোরী তাতে রাজি হয় না। যে বলে তুমি আমার ভক্তি রসকে কামরস ভেবেছো। এরপর কিশোরী করসনকে সেখান থেকে চলে যেতে বলে এবং সে জেজের রুমেই থেকে যায়। পরের দিন কিশোরী করসনের সাথে কথা বলতে চাইলে সে তার উপর রাগ করে। সে কিশোরীকে বোঝাতে চায় যে জেজে তার ভক্তি শ্রদ্ধার সুযোগ নিচ্ছে, কিন্তু কিশোরী কিছুতেই বুঝতে চায় না। উল্টে করসনকে বলে তোমার যদি কোনো বোন থাকতো তাহলে তোমার মাও জেজের কাছে তাকে আনন্দের সাথে পাঠাতো। এই কথা শুনে করসন তাকে থাপ্পড় মারার জন্য হাত উঠায় আর কিশোরীর সাথে নিজের বিয়ে ভেঙে দেয়। কিশোরী কাঁদতে কাঁদতে জেজের কাছে গিয়ে একথা বলে। জেজে বলে যা হয়েছে ভালো হয়েছে, তুমি এখানেই আমার আদরের রানী হয়ে থাকবে। এরপর সে কিশোরীর সাথে আবার ইন্টিমেট হয়। কিশোরীর যখন ঘুম ভাঙে ঘরে থাকা একটা মহিলাকে সে জিজ্ঞাসা করে জেজে কোথায়। পাশের ঘরের থেকে একটি আওয়াজ শুনতে পায় সে। জেজে সেই মেয়েটিকে বলছে সে জেজের আদরের রানী, ঠিক যেমন করে সে কিশোরীকে বলেছিল। কিশোরী যখন সেই ঘরে ঢোকে সে দেখে যে তার ছোট বোনকে জেজে এইসব কথা বলছে। কিশোরী
তার বোনকে সেখান থেকে চলে যেতে বলে, কিন্তু ওর বোন ভাবে যে তাকে আদরের রানী করতে চেয়েছে বলে তার দিদি তাকে হিংসা করছে। কিশোরী তার বোনকে জোর করে সেখান থেকে নিয়ে আসে। সে তার বোনকে বলে কার্সন তার সাথে বিয়ে ভেঙে দিয়েছে, কারণ ও জেজেকে সেটা দিয়েছে যেটার উপর কার্সনের অধিকার ছিল। এরপর আমরা দেখতে পাই কার্সনের মামা খুব রাগারাগি করছে, কারণ সে কিশোরীর সাথে বিয়ে ভেঙে দিয়েছে। কার্সন বিয়ে ভেঙে যাওয়ার কারণ বললে মামা খুব রেগে যায় এবং বলে যে তার মামিও জেজের চরণ সেবার জন্য গিয়েছিল, সেটাই এখানকার পরম্পরা, এবং তার মামা কার্সনকে বাড়ি থেকে বের করে দেন। এর পরের সিনে জেজের হাভেলি দেখানো হয়। সেখানে লীলাবতী নামে একজন মহিলা আসে তার ভাই শ্যাম সুন্দরের সাথে। লীলাবতীও জেজের চরণ সেবা করেছিল এবং সেই কারণে সে প্রেগনেন্ট হয়ে গিয়েছিল। তাই সে জেজের কাছে আসে সাহায্য চাইতে। জেজে লীলাবতীকে বলে যে আমার অনেক চেনা ডাক্তার আছে, তারা তোমাকে দেখবে। কিন্তু লীলাবতী তার বাচ্চার জন্ম দিতে চায়। এরপর জেজে লীলাবতীকে ভুলিয়ে ভালিয়ে ধুতরার বীজ মেশানো লাড্ডু খাইয়ে দেয়। সেটা খেয়ে লীলাবতী অসুস্থ হয়ে পড়ে। সে সময় রাস্তা দিয়ে কার্সন যাচ্ছিল। সে লীলাবতীর সাহায্য করার জন্য এগিয়ে আসে। হাসপাতালে যাওয়ার মতো কোনো কিছু না পেয়ে সে একটা ঠেলা গাড়ি নিয়ে আসতে থাকে, কিন্তু এসে দেখে যে সেখানে লীলাবতী ও শ্যাম সুন্দর কেউই নেই। কার্সন পণ্ডিতের সাথে কথা বলতে যায়। পণ্ডিতজি তাকে বলে জেজের অনেক ক্ষমতা এবং সে মেয়েদের দিয়ে চরণ সেবা করানোর নাম করে তাদেরকে ভোগ করে। প্রায় তারা প্রেগনেন্ট হয়ে যায় এবং যখন তারা প্রেগনেন্ট হয় তাদের গর্ভপাত করানোর জন্য তাদের ধুতরার বীজ মেশানো লাড্ডু খাওয়ানো হয়। পণ্ডিতজি বলে আমি তো এসব আটকাতে পারবো না, কিন্তু তুমি চাইলে এসব আটকাতে পারো। কার্সন এই নিয়ে দাদাভাই নৌরজির সাথে কথা বলে, কিন্তু তিনি কার্সনের কথায় রাজি হন না, কারণ জেজের ভক্তের সংখ্যা অনেক। এরপর দেখা যায় কিশোরী কুয়াতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। এই ঘটনাটিতে সে খুবই দুঃখী হয়ে পড়ে। কিশোরীর বোন তাকে কিশোরীর লেখা একটি চিঠি এনে দেয়। সেখানে কিশোরী লিখেছে যে আমি জেজের আসল রূপ চিনতে পেরেছি, তুমি আমার মৃত্যুর বদলা জেজের থেকে নেবে। এবার কার্সন জেজের হাভেলিতে যায়। তাকে গিয়ে জানায় যে কিশোরী মারা গেছে। জেজে তাকে বলে তার কিশোরীর মৃত্যুর জন্য দুঃখ হচ্ছে। এবার কার্সন জেজেকে বলে কিশোরী মারা যায়নি, তাকে হত্যা করেছো তুমি। সে জেজেকে আরো বলে যে তোমার স্ত্রী কন্যাকে যদি কেউ হাত দেয় তোমার কেমন লাগবে। এই কথাটিতে জেজে ভীষণ রেগে যায়। কার্সন যাওয়ার সময় জেজেকে বলে তার আসল চেহারা সে সারা পৃথিবীর সামনে আনবে, কিন্তু এই কাজটা করা ছিল খুবই কঠিন। কেউ কার্সনের সাহায্য করে না। অবশেষে সে নিজের প্রেস খোলে এবং সেই নিউজ পেপারে জেজের বিরুদ্ধে লিখতে আরম্ভ করে, কিন্তু তার অফিসের একজন বিশ্বস্ত কর্মচারী তার সাথে বেইমানি করে। সে প্রেস থেকে নিউজ পেপার বাজারে না নিয়ে গিয়ে সোজা জেজের কাছে নিয়ে যায় এবং জেজে সেটিকে জ্বালিয়ে দেয়। পরের দিন জেজে অ্যানাউন্সমেন্ট করে যে কার্সন যতদিন পর্যন্ত তার কাছে ক্ষমা না চাইবে মন্দির বন্ধ থাকবে। সেখানকার স্থানীয় লোকেরা সকালে মন্দিরে পুজো না দিয়ে আবার খায় না, তাই তারা রাগ করে কার্সনের কাছে যায় এবং জেজের কাছে ক্ষমা চাইতে বলে। কার্সন তাদেরকে বলে যে আমাদের শিখিয়েছে ভগবান সব জায়গাতে থাকে, তাহলে আমরা এই গাছের তলাতেও ঈশ্বরের পুজো করতে পারি। এই বলে সে কৃষ্ণ ঠাকুরের একটি ছবি সেখানে রাখে। বিরাজ নামে একটি মেয়ে কার্সনকে সমর্থন করে। এবার একে একে বাকি লোকেরাও তার সাথে একমত হয় আর সব লোকেরা একসাথে পুজো করে। হাভেলির ভেতর থেকে জেজে দেখতে থাকে যে কার্সনের বিরুদ্ধে এই চালটাও তার নষ্ট হয়ে গেল। এরপর বিরাজ কার্সনের প্রেসে কাজ চাইতে আসে। কার্সন বিরাজকে কাজে রাখে এবং তারা দুজন একসাথে অনেক ভালো সময় কাটায়। বিরাজ তাকে বিয়ের জন্য প্রপোজ করে, কিন্তু কার্সন তাকে না করে দেয়, কারণ এই সময় তাদেরকে কাজে ফোকাস করতে হবে। কার্সন যখন আবার নিউজ পেপার রেডি করে বাজারে পাঠায় তখন জেজের লোকেরা তার গাড়ি আবার আটকে দেয়, কারণ তার প্রেসের কর্মচারী জেজেকে আগে থেকেই এই ব্যাপারে ইনফর্ম করে রেখেছিল। কিন্তু কার্সন সব প্ল্যান করে রেখেছে। একটা আলাদা গাড়ি করে সে নিউজ পেপার বাজারে পাঠিয়ে দেয়, কারণ সে আগে থেকেই জানতো জেজে আবার একই কাজ করবে। শহরে সবার কাছে নিউজ পেপার পৌঁছায় এবং একটি নিউজ পেপার জেজের কাছেও পৌঁছায়। জেজের স্ত্রী সেই নিউজটি দেখে। সে অবশ্য আগে থেকেই তার স্বামীর নোংরা কাজের ব্যাপারে জানতো, তবে কোনোদিনও সে প্রতিবাদ করতে পারছিল না, কারণ তার কাছে প্রতিবাদ করার মতো রাস্তা ছিল না। পরের দিন জেজে একটি মেয়ের মাথায় হাত রাখে, কিন্তু সেই মেয়েটি তার চরণ সেবা করতে রাজি হয় না এবং তার পরিবারের লোকও সেই মেয়েটিকে জেজের কাছে পাঠাতে রাজি হয় না। দূরে দাঁড়িয়ে বিরাজ এসব দেখছিল। সে জেজেকে এসে বলে তার দিন এবার ফুরিয়ে এসেছে, কার্সন তাকে শেষ করে দেবে। কার্সন জেজের বিরুদ্ধে কোনো সাক্ষী খুঁজে পাচ্ছিল না, কারণ কেউ নিজেদের বাড়ির মহিলাদের কোর্টে যাওয়ার অনুমতি দিচ্ছিল না। সে সময় কিছু লোক জেজের বিরুদ্ধে সাক্ষী দিতে রাজি হয়। জেজে এবার কার্সনের বিরুদ্ধে বড় ষড়যন্ত্র করে, কারণ মন্দিরে দান আসা অনেক কমে গিয়েছে আর লোকেরাও তাদের মেয়েদের জেজের চরণ সেবা করার জন্য পাঠাচ্ছে না। এবার জেজে কার্সনের বিরুদ্ধে মানহানির মামলা করে এবং 50,000 টাকা চায়। পরের দিন কার্সন জেজের মহলে আসে। দেখে মনে হচ্ছিল সে জেজের কাছে ক্ষমা চাইতে এসেছে। মন্দিরের লোকেরা কার্সনকে সোনার ঘটের জল দিয়ে জেজের পা ধুয়ে ক্ষমা চাইতে বলে, কিন্তু কার্সন এগিয়ে গিয়ে পণ্ডিতজির পা ধুয়ে দেয় আর জেজেকে বলে কোর্টে দেখা করতে। জেজে এবার যে কোনোভাবে কার্সনকে হারাতে চায়। সে কার্সনের প্রেস চালিয়ে দেয়। যেসব লোকেরা জেজের বিরুদ্ধে সাক্ষী দিতে চেয়েছিল তাদেরকে নিজের দিকে করে নেয়। কার্সন এই সবকিছুতে হতাশ হয়ে পড়ে। সে বিরাজকে বলতে থাকে যাদের জন্য এসব করছি তারাই আমাকে সাহায্য করছে না।
তাহলে কাদের জন্য এত কষ্ট করছি? বিরাজ তাকে বলে আমার যখন 16 বছর ছিল আমাকেও জেজের চরণ সেবা করার জন্য পাঠানো হয়েছিল। সেই বয়সেও আমি বুঝতে পারছিলাম এই ছোঁয়াটা ভালো ছিল না। আমি চাই আর কোনো মেয়ে যেন কিশোরী না হয়। এরপর আমরা দেখতে পাই জেজের স্ত্রী আসে কার্সনের সঙ্গে দেখা করতে। সে তাকে একটি অ্যাড্রেস দিয়ে বলে এখানে গিয়ে সে সব রকম সাহায্য পাবে। কার্সন এবং বিরাজ পরের দিন সেই অ্যাড্রেসে যায়। সেখানে গিয়ে দেখে শ্যামসুন্দর তার প্রেগনেন্ট দিদি লীলাবতীর সাথে থাকে। শ্যামসুন্দর জানায় সেই রাতে জেজের স্ত্রী তাদের বাঁচিয়েছিল। তারা দুজন জেজের বিরুদ্ধে সাক্ষী দিতে রাজি হয়। কার্সন তাদেরকে নিয়ে একটি নিরাপদ জায়গায় যায় এবং কেসের জন্য পুরো প্রিপেয়ার হতে থাকে। আর জেজে তার ভক্তদের মনে আবার আগের জায়গা ফিরে পাওয়ার জন্য চেষ্টা করতে থাকে। এরই মধ্যে একদিন জেজে কার্সনকে ডেকে বলে আমি তোমাকে শেষ সুযোগ দিচ্ছি, আমার কাছ থেকে ক্ষমা চেয়ে নাও, তাহলে এই কেস কোর্টে উঠবে না। কিন্তু কার্সন তাতে রাজি হয় না। এবার জেজে লীলাবতীকে ডাকে। জেজে আগের দিন রাতে তার মন্দিরের একজন লোকের সঙ্গে লীলাবতীর বিয়ে দিয়ে দিয়েছিল এবং সেই লোকটি লীলাবতীর বাচ্চাকে বাবার নাম দেবে। আর শ্যামসুন্দরকে সে মেরে ফেলেছে। এখন কার্সনের হাতে কোনো সাক্ষী নেই, কিন্তু কার্সন হার মানে না। সে হারুক বা জিতুক তবুও সে জেজের সাথে কোর্টে লড়াই করবে। পরের দিন জেজে একটি বড় রথে করে কোর্টে আসে। সে যখন রথ থেকে নামে সব লোকেরা তাকে সম্মান করার জন্য নিজের হাত পেতে দেয়। তাদের হাতের ওপর দিয়ে হেঁটে জেজে কোর্টে যায়। আসলে এই ঘটনাটির মাধ্যমে জেজে বোঝাতে চেয়েছিল যে তার কতটা ক্ষমতা এবং এই কেসে কার্সন আগে থেকেই হেরে আছে। কোর্টের ভেতরে গিয়ে জেজে তার নিজের সিংহাসনে বসে। সে জানায় আমি কারো কাছে যাই না, লোক আমার কাছে আসে। আর তাছাড়া আমি তো কোথাও পালিয়ে যাচ্ছি না, তাই এখান থেকেই আমি সব প্রশ্নের জবাব দেব। জেজের যুক্তির কাছে জাজও কিছু বলতে পারে না। এখানে একজন ডাক্তার জেজের বিরুদ্ধে সাক্ষী দিতে আসে। সে বলে জেজের সিফিলিস হয়েছে, যা কিনা অনেক মেয়ের সাথে যৌন সম্পর্ক করলে হয়। কিন্তু জেজের সমউচ্চারিত আরেকটি অসুখের নাম বলে বলে আমি ডাক্তারকে বলেছিলাম আমার এই অসুখ করেছে, কিন্তু উনি শুনতে গন্ডগোল করেছেন। জাজ ডাক্তারের কাছে জেজের অসুখের প্রমাণ চায়, কিন্তু তার কাছে কোনো প্রমাণ ছিল না। ডাক্তার বলে যে অন্য কোনো ডাক্তারকে দেখালেই তার অসুখের প্রমাণ পাওয়া যাবে, কিন্তু জেজের উকিল এতে রাজি হয় না। তবে জাজ এর পারমিশন দেয়। এবার লীলাবতীকে যার সাথে বিয়ে দেওয়া হয়েছিল অর্থাৎ গিরিধর, সে কোর্টে আসে সাক্ষী দিতে। কাঠগড়ায় দাঁড়িয়ে সে জেজের মুখস্থ করানো কথাটাই বারবার বলতে থাকে। সে বলে লীলাবতীর সাথে আমার বিয়ে 8 মাস আগে হয়েছিল এবং লীলাবতীর পেটে যে বাচ্চা আছে সেটা আমারই। এটা শুনে কার্সনের উকিল তাকে বলে তুমি বারবার একই কথা বলছো কেন? তোমাকে কি কেউ এটা শিখিয়ে দিয়েছে? সমস্ত সাক্ষী প্রমাণ জেজের বিরুদ্ধে চলে যাচ্ছে দেখে সে জাজকে বলে আমার একটি ইশারাতেই বাইরের হাজার হাজার লোকেরা কোর্ট ভেঙে গুড়িয়ে দেবে এবং তোমরা কেউ এখান থেকে বেঁচে ফিরতে পারবে না। জাজ বুঝে যায় জেজে তাকে হুমকি দিচ্ছে। এবার কার্সন কাঠগড়ায় দাঁড়িয়ে বলে দোষ যত না জেজের তার থেকে বেশি আমাদের, কারণ আমরাই আমাদের পরিবারের মেয়েদের জেজের কাছে পাঠাই। ভগবানের কাছে কথা পৌঁছানোর জন্য আমাদের জেজের মতো মহারাজের সাহায্য নেওয়ার দরকার নেই। ভগবান এমনিতেই আমাদের রক্ষা করবেন। সে জেজেকে হারানোর প্রস্তুতি নেওয়ার জন্য অনেক হিন্দু ধর্মগ্রন্থ পড়েছে এবং সেই কারণে তার হিন্দু ধর্মের প্রতি আরো শ্রদ্ধা বেড়ে গেছে। পুরাণের একটি শ্লোক বলে তার অর্থ সবাইকে বোঝায়। কার্সন বলে আমাদের ধর্মগ্রন্থে এমন কোথাও লেখা নেই যে একটি নারীকে সবার প্রথমে মহারাজ ছবে এবং তারপর তাকে তার স্বামী শুতে পারবে। এবার কার্সন জেজেকে জিজ্ঞাসা করে মন প্রাণ শরীর দিয়ে ঈশ্বরের পুজো করার অর্থ কি। জেজে বলে এর মানে হলো সবার প্রথমে একটি নারীকে কোনো ধর্মগুরু ছুতে পারবে। কার্সন সবাইকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে এতগুলো শব্দের মধ্যে জেজে শুধুমাত্র শরীর শব্দটিকে শুনলো। এরপর জেজে বলে আমি তো কাউকে ডাকি না, ভক্তরা নিজে থেকে আমার কাছে আসে। এরপর কার্সন তাকে বলে ওরা তো অশিক্ষিত, তুমি তো শিক্ষিত, তুমি তাদের বোঝাতে পারতে। এবার সে কোর্টে আসা সাধারণ লোকেদের দিকে তাকিয়ে বলে এই কেস থেকে আমি একটা শিক্ষা পেয়েছি যে সাক্ষী না থাকলে কখনো কোর্টে আসতে নেই। তবুও আমি সবাইকে একটা প্রশ্ন আরেকবার করব। আমরা আমাদের মা বোনদের ঘোমটার আড়ালে রাখছি, তাহলে বাইরের একজন লোকের কি করে সাহস হয় তাদেরকে ছোবার? যে চলে গেলে নতুন মহারাজ আসবে, সে আবার আরেকটি নতুন নিয়ম তৈরি করবে। আমরাই এসব ধর্মগুরুদের মাথায় উঠিয়ে রেখেছি বলেই আজ এই অবস্থা। এবার কার্সনের এক বৌদি জেজের বিরুদ্ধে সাক্ষী দিতে আসে। এরপর একে একে সমস্ত মহিলারা এগিয়ে আসে যাদের দিয়ে জেজে তার চরণ সেবা করিয়েছিল। 7 দিনের মধ্যে 32 জন সাক্ষী জোগাড় হয়ে যায়। কার্সন এই কেস থেকে সসম্মানে বড় হয় আর জেজের বিরুদ্ধে যে অভিযোগ এসেছে তার জন্য তদন্ত করা শুরু হয়। এখানে প্রথমবার আমরা আমির খানের ছেলেকে অভিনয় করতে দেখি এবং তার অভিনয় বেশ পাকাপোক্ত। জেজের ভূমিকায় যিনি অভিনয় করেছেন ওনার অভিনয়ও খুব ভালো। আর মুভিতে যে গল্পটি দেখানো হয়েছে সেটা কোনো কাল্পনিক গল্প নয়, বরং 1832 সালে ঘটে যাওয়া এক সত্যি ঘটনা। অনেকদিন আগেই এই সিনেমার মুক্তি পাওয়ার কথা ছিল, তবে ধার্মিক প্রসঙ্গ থাকার জন্য একে বয়কট করা হয়েছিল। সে কারণে এটি দেরিতে মুক্তি পায়। তবে হিন্দু ধর্মে খারাপ ধর্মগুরুর পাশাপাশি অনেক ভালো সাধু
ভুয়ো আছে। আমরা কোনোভাবেই এই সিনেমাটিতে একজন ধর্মগুরুর গল্প শুনে বাকি সবাইকে খারাপ বলতে পারি না। তবে আজকের যুগে কারোর প্রতি অন্ধভক্তিও ঠিক নয়, কারণ কোনটা যে সোনা আর কোনটা যে নকল সোনা বোঝা দায়। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের ভিডিওটি হয়তো ভালো লেগেছে। দেখা হচ্ছে পরের দিন আরেকটা নতুন মুভি এক্সপ্লেনেশন নিয়ে। আর আপনারা যারা ভিডিও দেখছেন তারা প্লিজ কমেন্ট করে জানাবেন এরপরে কি মুভি এক্সপ্লেনেশন দেখতে চাইছেন।